আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়তে চলেছি রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল। তো তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের রুল সম্পর্কে জানতে চাও তাহলে তোমার ভার্বের সকল রূপ সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারবে না। এবং তোমাকে টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। তো কথা না বাড়িয়ে রাইট ফর্ম অফ ভার্বের রুল সম্পর্কে পড়া যাক। প্রথম রুলে কি বলেছে? বাক্যে সানস আর গুড, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, স্বভাবজাত বৈশিষ্ট্য, ঐতিহাসিক ঘটনা থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে আপু, সানস আর গুড দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? তো আমি এখানে অনেকগুলো শব্দের প্রথম অক্ষর দিয়ে সানস আর গুড বানিয়েছি। এটা একটা সংক্ষিপ্ত রূপ। আমি যদি তোমাকে এর পূর্ণরূপ বলতে চাই তাহলে হবে অ্যাস দ্বারা সামটাইমস, ইউ দ্বারা ইউজুয়ালি, অ্যান দ্বারা নরমালি, এর পরবর্তী এস দ্বারা সেলডম, এ দ্বারা অলওয়েজ, আর দ্বারা রেগুলারলি, ই দ্বারা এভরি, জি দ্বারা জেনারেলি, ও দ্বারা অকেশনালি, এর পরবর্তী ও দ্বারা অফেন এবং লাস্ট ডি দ্বারা ডেইলি। এই শব্দগুলি যদি তোমরা একটি বাক্যের মধ্যে পাও তাহলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চিরন্তন সত্য মানে যে সব সময় সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সব সময় সত্য। তার মানে এটি একটি চিরন্তন সত্য বাক্য, সেহেতু এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অভ্যাসগত কাজ অর্থাৎ যেগুলো তোমার অভ্যাস, হ্যাঁ, সেগুলো যদি তোমার এই বাক্যে থাকে তাহলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। স্বভাবজাত বৈশিষ্ট্য মানে তোমার স্বভাব যেগুলো, হ্যাঁ, সেগুলো যদি তোমার বাক্যে থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঐতিহাসিক ঘটনা, ইতিহাসে যে সকল ঘটনা ঘটেছে সেই সকল ঘটনার একটি থাকলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা উদাহরণ দেখি। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এই বাক্যটি চিরন্তন সত্য, এর জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এখানে দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে মুভ এর সাথে এস যুক্ত হয়েছে। এর পরের উদাহরণটা আমরা দেখি। রিমা ইউজুয়ালি ইটস ফ্রুট, রিমা সাধারণত ফলমূল খায়। এখানে আমাদের সানস আর গুড এটার একটা রুলের মধ্যে ইউজুয়ালি কিন্তু ছিল। হ্যাঁ, এই ইউ দ্বারা কিন্তু ইউজুয়ালি বোঝায়, সেহেতু এখানে যেহেতু ইউজুয়ালি রয়েছে সেহেতু এখানে ইটি হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তো এখানে ইটি হবে। হ্যাঁ, আর চেঞ্জটা কোথায় হবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর যেহেতু এখানে রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ইট এর সাথে এস যুক্ত হয়েছে।
রুল নাম্বার 2 তে যাই। রুল নাম্বার 2 তে কি বলেছে? নাও at this time, at this moment, rapidly, day by day থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। মানে যদি বাক্যে তোমরা এই সকল শব্দগুলো দেখতে পাও কোথাও, তাহলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর যদি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার না জানো, আমি বলে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, তোমরা উদাহরণটা খেয়াল করো। বলেছে নাও আই অ্যাম ওয়ার্কিং ইন এ ব্যাংক। এই মুহূর্তে, অর্থাৎ নাও মানে কি বোঝায়? এখন। এখন আমি এই ব্যাংকে কাজ করছি। এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, কারণ এখানে নাও রয়েছে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে যদি আইএনজি বসাতে হয়, তাহলে তার সামনে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। আর আমরা সকলেই জানি যে আই এর সাথে সর্বদা সব সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সর্বদা আই এর সাথে এম যুক্ত হয়। আমি তোমাদের একটা কথা বলে দেই, এই যে তোমাদের প্রশ্নে কিন্তু এই যে এটুক দেওয়া থাকবে না, এটুক দেওয়া থাকবে না, শুধু এটুক বাদে পুরো অংশ দেওয়া থাকবে। এখানে একটা ব্ল্যাঙ্কস থাকবে। হ্যাঁ, এখানে তোমাদের ভার্বের সঠিক রূপ বসাতে হবে। অর্থাৎ তোমাদের এখানে আই দেওয়া থাকবে, কিন্তু এম অথবা ওয়ার্কিং এটা দেওয়া থাকবে না। তো সেহেতু তোমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এই রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু বোঝার কিছুই নেই, এখানে সবই মুখস্থ করতে হয়। হ্যাঁ, এই যে নামগুলো তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে? এরপরে আমরা রুল 3 তে আসি। রুল 3 তে কি বলেছে? রিসেন্টলি, লেটলি, অলরেডি, yet, ever, just, just now, ইটিসি থাকলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে আমি কিন্তু নিচে লিখে দিয়েছি। হবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে নিচের উদাহরণটি খেয়াল করো। বলেছি কি রিসেন্টলি হি হ্যাজ ভিজিটেড হিয়ার। রিসেন্টলি মানে কি? রিসেন্টলি মানে হচ্ছে এখনই, মানে মাত্রই। হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করে। সে ওখানে মানে এখানে ভিজিট করেছিল। আমরা যেহেতু এখানে রিসেন্টলি রয়েছে, সেহেতু এখানে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হয় যদি এই কি বলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি যাই আছে সব ক্ষেত্রে হ্যাভ হবে। ঠিক আছে? এর পরের রুলটা আমরা খেয়াল করি। কি বলেছে? রুল নাম্বার 4 এ বাক্যে অতীত নির্দেশক ওয়ার্ড যেমন লাস্ট, লাস্ট মান্থ, ওয়ান্স, yesterday, the previous day থাকলে বাক্যটি past indefinite tense এ হবে। অর্থাৎ যদি আমরা বাক্যে
last month, once, yesterday, the previous day থাকলে মানে তোমরা এই শব্দগুলো যদি বাক্যে দেখতে পাও তাহলে সেই বাক্যটি হবে past indefinite tense। past indefinite tense আমরা V2 ব্যবহার করি। তো নিচের এক্সাম্পলটি খেয়াল করো কি বলেছে, I went to Dhaka yesterday। আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে yesterday রয়েছে, সেহেতু বাক্যটি হবে past indefinite tense। আর past indefinite tense সবসময় ভার্বের V2 ফর্ম হয়। তো সেহেতু এখানে go এর জায়গায় went হয়েছে। তারপরের রুলে খেয়াল করো কি বলেছে, রুল নাম্বার 5 বাক্যে then, at that time, at that moment ইট থাকলে বাক্যটি হবে past continuous tense। অর্থাৎ যদি তোমরা then, at that time, at that moment যদি বাক্যে খুঁজে পাও তাহলে বাক্যটি হবে past continuous tense। তো আমরা নিচের এক্সাম্পলটি খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি he was working in a workshop at that time। সে কি করছিল, সে কাজ করতেছিল একটা ওয়ার্কশপে, একটা কাজের দোকানে। at that time এই সময় ওই সময়ে সে ওয়ার্কশপে কাজ করছিল। যেহেতু এখানে at that time রয়েছে সেহেতু এখানে টেন্সটি হবে past continuous tense। তো এখানে past continuous tense এর স্ট্রাকচার হলো subject plus was were plus V1 plus ing plus object। তো এখানে যেহেতু হি রয়েছে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ওয়াজ হয়েছে এবং ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এর পরের রুলে আমরা যাই, কি বলেছে, বাক্যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড যেমন টুমরো, ফলোইং ডে, নেক্সট, নেক্সট মান্থ থাকলে বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে। তো বাক্যে যদি তোমরা এই সকল শব্দ যেমন টুমরো, ফলোইং ডে, নেক্সট, নেক্সট মান্থ ইত্যাদি ইত্যাদি থাকলে বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আমরা নিচের এক্সাম্পলটি লক্ষ্য করি কি বলেছে, I will complete the work tomorrow। আমি কালকে এই কাজটি শেষ করব। এখানে যেহেতু টুমরো রয়েছে অর্থাৎ ভবিষ্যৎ নির্দেশক শব্দ রয়েছে, সেহেতু বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে সেহেতু এখানে উইল অথবা শ্যাল অবশ্যই দিতে হবে। এখানে তোমরা উইলও দিতে পারো, শ্যালও দিতে পারো, কিন্তু আমরা বেশিরভাগ সময় আই এর সাথেই শ্যাল ইউজ করি, হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে উইল ইউজ করি। তো তোমার ইচ্ছা, এখন এই নিয়ম নাই, এখন এই নিয়ম কেউ মানে না, হ্যাঁ, সেহেতু তুমি এখানে উইলও দিতে পারো, শ্যালও দিতে পারো। তারপরের রুলে আমরা খেয়াল করি বাক্যে বাই দিস টাইম অথবা বাই প্লাস ভবিষ্যতের সময় থাকলে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে হবে।
অর্থাৎ তোমরা যদি বাক্যে বাই দিস টাইম দেখতে পাও অথবা বাই এর পরে যে কোনো একটা ভবিষ্যতের সময় দেখতে পাও তাহলে সেই বাক্যটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে। আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি। এক্সাম্পলে কি বলেছে? She will have bought a car by 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে সে এই গাড়িটা কিনবে। অর্থাৎ এখানে 2030 সালের ভিতরে সে কিনে ফেলবে এই গাড়িটা। যেহেতু আমরা এখানে বাইয়ের পরে একটা ভবিষ্যতের সময় দেখতে পাচ্ছি সেহেতু এই বাক্যটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে। আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে উইল হ্যাভ অথবা উইল হ্যাজ হবে না, এখানে উইল হ্যাভই হবে, সরি উইল হ্যাভই হবে এখানে। আমরা বাক্যটি খেয়াল করি। She will have bought a car by 2030। এখানে এই বাক্যটির মধ্যে যেহেতু আমরা বাইরের পরে ভবিষ্যতের সময় দেখতে পাচ্ছি সেহেতু এখানে ফিউচার পারফেক্ট টেন্সে হয়েছে। তো তোমাদের কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং ফিউচার মানে টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না। আমি আশা করি তোমরা টেন্স সম্পর্কে জেনেই এই ভিডিওটি দেখছো। তারপরে রুল নাম্বার 8 কি বলেছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাতে স্টার মার্ক দিয়ে রাখো। বাক্যে ফিল, সি, হিয়ার, আন্ডারস্ট্যান্ড থাকলে এদের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, এদেরকে ভার্ব অফ পারসেপশন বলে। কিন্তু যদি ফিল দ্বারা স্পর্শ করে অনুভব করা এবং সি দ্বারা সাক্ষাৎ করা বোঝালে এদের কন্টিনিউয়াস ফর্ম হয়। তাহলে লক্ষ্য করো এখানে কি বলেছে? বাক্যে যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু করা বোঝালে অর্থাৎ ফিল, এটা কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে একটা ইন্দ্রিয় দিয়ে করে থাকি। সি, আমরা পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে চোখ দ্বারা এই কাজটা করি। হেয়ার, এটা আমরা কান দিয়ে শুনি। আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি। এটা কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যেই পড়ে। ষষ্ঠ ইন্দ্রিয় না, এটা ষষ্ঠ, হ্যাঁ ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে। এটা মানে ইন্দ্রিয় দ্বারা কোনো কাজ বোঝালে সেটার কন্টিনিউয়াস ফর্ম হবে না, আর এদেরকে ভার্ব অফ পারসেপশন বলে। কিন্তু যদি একটা ব্যতিক্রম রয়েছে, কিন্তু এটা খেয়াল করবা, কিন্তু যদি ফিল দ্বারা স্পর্শ করে অনুভব করা এবং সি দ্বারা সাক্ষাৎ করা বোঝালে এদের কন্টিনিউয়াস ফর্ম হবে। আমরা এত কিছু এভাবে না বুঝে নিচের বাক্যগুলো খেয়াল করি। কি বলেছে? আই ক্যান ফিল হিজ পেইন, আমি তার ব্যথা অনুভব করতে পারছি। এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম হতে পারে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে এই রুলটা হবে না। বাংলায় যা হবে ইংলিশে তা হবে না, এখানে ফিল ফিলই হবে। তারপরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখছি। আমি কিন্তু পাখি একটা দেখছি, কিন্তু এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস ফর্ম হয়নি, কারণ এখানে সি দ্বারা সাক্ষাৎ করা বোঝানো হয়নি, সেহেতু এখানে সি সি থাকবে। তারপরের সেন্টেন্সে কি বলেছে? দ্য ডক্টর ফিলিং হিজ পালস, ডাক্তার তার নাড়ি পরীক্ষা করছেন বা
অনুভব করছেন। এখানে কিন্তু তুমি কোনো মানুষের পালস না ধরে সেটা অনুভব করতে পারবে না, অর্থাৎ এটা তোমাকে স্পর্শ করে অনুভব করতে হবে। এর জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপরে স্ট্রাকচারে এর পরের সেন্টেন্সে খেয়াল করো, দ্য ডক্টর সিং এ পেশেন্ট। ডাক্তার একজন রোগীর সাথে সাক্ষাৎ করছেন। তো এখানে কিন্তু সি দ্বারা সাক্ষাৎ করা বোঝানো হয়েছে, সেহেতু এখানে সি এর সাথে আইএনজি যুক্ত হবে। আমরা এর পরের রুলে খেয়াল করি, পরের রুলে কি বলেছে, at that time it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস V1 হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে it is time অথবা it is high time যদি থাকে বাক্যে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমরা V2 বসাবে, আর যদি সাবজেক্ট না থেকে অন্য কিছু থাকে বা কিছু নাও থাকতে পারে, কারণ কিছু থাকলে সেটা অবশ্যই সাবজেক্টই হবে। মানে it is high time এর পরে যদি ব্ল্যাঙ্ক দেওয়া থাকে সেখানে তোমরা যেই সাবজেক্ট না ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বের সাথে শুধুমাত্র টু যোগ করে দিবে, আর কিছু করা লাগবে না। তো আমরা সেন্টেন্সে খেয়াল করি, বলেছে it is time to go there, এটাই সময় সেখানে যাওয়ার। এখানে কিন্তু it is time এর পরে কোনো সাবজেক্ট নেই, সেহেতু এখানে 2 প্লাস V1 হবে। এর পরের সেন্টেন্সে বলেছে it is high time we change our habit. চেঞ্জ। এখানে কেন চেঞ্জ হয়েছে, কারণ it is high time এর পরে সাবজেক্ট we রয়েছে, সেহেতু এখানে চেঞ্জের V2 অর্থাৎ চেঞ্জড হয়েছে। এটাই সেই সময় আমাদের হ্যাবিট অর্থাৎ স্বভাব পরিবর্তন করার। রুল নাম্বার 10 কি বলেছে, বাক্যে হুইশ ফ্যান্সি থাকলে V2 বসবে, কিন্তু যদি এরপরে বি ভার্ব থাকে তাহলে সর্বদা ওয়ার বসবে। অর্থাৎ এখানে বলেছে উইশ অথবা ফ্যান্সি যদি থাকে বাক্যে তাহলে ভার্বের V2 বসে। আর যদি এই ব্র্যাকেটের মধ্যে বি দেখতে পাও তাহলে তোমরা সরাসরি কিছু না দেখেই ওয়ার বসিয়ে দিবে, কারণ এখানে ওয়ারই হবে, এখানে সাবজেক্ট কোনো ম্যাটার করে না। এখানে উইশ অথবা ফ্যান্সি রয়েছে, অর্থাৎ এখানে ওয়ারই হবে। আমরা সেন্টেন্সে খেয়াল করি কি বলেছে, আই উইশ আই ওয়ার এ কিং। যদি আমি ইচ্ছা করি হবে না, এখানে উইশ দ্বারা ইচ্ছা করা বোঝাচ্ছে না, এখানে বলছে যদি আমি কিং হতাম অর্থাৎ রাজা হতাম। এখানে যেহেতু বি ভার্ব রয়েছে সেহেতু এখানে আমরা কিছু না দেখেই ওয়ার বসিয়ে দিব। এরপরের সেন্টেন্সে কি বলেছে, আই ফ্যান্সি আই টার্নড লাইট। তাহলে এখানে কি বলেছে, আই ফ্যান্সি আই টার্নড লাইট, আমার কল্পনায় আমি উজ্জ্বল হয়ে যাচ্ছি, মানে উজ্জ্বল হয়ে গিয়েছিলাম। এখানে যেহেতু আই ফ্যান্সি এর পরে টার্ন রয়েছে অর্থাৎ এখানে বি নেই, সেহেতু এখানে V2 হবে অর্থাৎ টার্নড হবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আমি যদি এই ভিডিওটির মধ্যে কোনো ত্রুটি বা ভুল করে থাকি, অবশ্যই আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য দোয়া রইল।